বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার বান্দরবান দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত সড়ক যোগাযোগ, খাবার ও সুপেয় পানির সংকট। আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ। ঘর বাড়ি ডুবে গিয়ে তো রাস্তা আশ্রয় নিয়ে যেতে পাওয়া যায়। পাহাড়ি ডল নেমে পানিতে অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে। এখন মানুষজন যাতায়াত বন্ধ, খানাপিনা অনেক সমস্যা। চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান। টানা বৃষ্টি আর ভূমিধসে ভারতে প্রাণহানি বেড়ে 10। উত্তরাখণ্ডে রেড অ্যালার্ট। টাইফুন ব্যাবির জেরে তাইওয়ানে ভূমিধসে 15 জনের মৃত্যু। চীন, জাপানে জরুরি সতর্কতা। স্থানীয় নির্বাচনে রাজনীতিতে ফেরার সুযোগ আওয়ামী লীগ সমর্থকদের। বিরোধিতা বিএনপির। বিচার প্রক্রিয়ায় আনতে চায় জামাত, এনসিপি। রাতে কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে নামছে ইউরোপের 2 শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। আক্রমণাত্মক ফুটবলে ইয়ামালদের শক্ত রক্ষণ ভাঙতে চায় লুকাকুরা। শিরোনাম শুনছিলেন। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুলতানা স্বর্ণা। চট্টগ্রাম বিভাগে উন্নত হয়নি বন্যা পরিস্থিতির। চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলোতে বাড়ছে পানি। আজও কক্সবাজারে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চল। এদিকে রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। অন্যদিকে বান্দরবানে তলিয়ে গেছে বহু গ্রাম। এখনও স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। এ অবস্থায় অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এ অবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন হোসেন জিয়াদ। হু হু করে বাড়ছে বানের পানি। খালবিল, নদী উপচে পানি ঢুকছে বঙ্গোপসাগর লাগোয়া জনপদে। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলার। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর, হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। ত্রাণ সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বন্যা দুর্গতরা। আমরা কিছু পাই নাই, আমাদের সব কিছু ভেঙে গেছে, শুধু এতটুকু একটু শুকনো আছে। এই শুকনোতে আমরা দাঁড়াইয়া আছি। আজ 7 দিন এতটুকু পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না। খানা পিনা সব ওখানে বাসায় থাকি। বাঁশখালীর গুণগড়ি এলাকার সড়কের চিত্র এটি। প্রায় কোমর সমান পানি এ সড়কে। আশেপাশের যে পাড়াগুলো আছে সেগুলোতে কোথাও কোথাও টিনের চাল পর্যন্ত পানি পৌঁছেছে। শুধু বাঁশখালীর এই গুণগড়ি নয়, আশেপাশের যে সাতকানিয়া, রাউজান, হাটহাজারি, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় 4 লাখ মানুষ। একই অবস্থা কক্সবাজার এবং 3 পার্বত্য জেলারও। এখানকার মানুষ বলছেন যে পরিমাণ ত্রাণ সহায়তা আসার কথা তাদের কাছে, সে পরিমাণ ত্রাণ সহায়তা সরকার কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে আসেনি। এছাড়া এর পাশেই বঙ্গোপসাগরের 3টি স্লুইস গেট, যেটির কোনোটিই খুলে দেওয়া হয়নি। ফলে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না এই এলাকায়। বন্যার আর্থিক ক্ষতির চিত্র বেশ বড়। পুরো অঞ্চলে ভেসে গেছে শত শত একর ফসলি জমি, মাছের ঘের, পোলট্রি খামার ও দোকানে ব্যবসার মালামাল। গবাদি পশু বাঁচাতে উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন কেউ কেউ। পানিতে সহায় সম্বল হারিয়েছেন গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। বন্যায় সামগ্রিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে শত কোটি টাকার বেশি। আমাদের এখানে এখন বন্যার এত পরিস্থিতি খারাপ, মানে কোনো রকমের এই একদম ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের এখানে বলেন খুবই নাজেহাল অবস্থা। আমার ঘর বাড়ির দেওয়াল সব পড়ে গেছে, বেড়া তারা সব ভরে গেছে, কিছু নয়।
আমরা এখন অন্য বাসাতে আশ্রয় নিছি। সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 4.5 লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় পড়ে আছে। সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের 4 বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা খরা দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়, সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের, সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। আবহাওয়া অফিসের হিসাবে চট্টগ্রামে গত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। এতে পাহাড় ও দেয়াল ধস আর পানিতে ডুবে নিহত হয় অন্তত 40 জন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল, পার্বত্য এলাকা এবং উপকূলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারে মনু নদী বইছে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে। এছাড়াও হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজারে 35টি ইউনিয়ন পানির নিচে, আর গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যু হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পাহাড় ধস, সড়ক বিচ্ছিন্নতা এবং বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে উঠেছেন হাজারো মানুষ। বিভিন্ন জেলায় নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভাঙন ও প্লাবনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানি বাড়ছে। শুক্রবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক ও কন্ট্রোল রুম প্রস্তুত রাখা হয়েছে। হবিগঞ্জে পরিস্থিতি আরও উদ্বেগজনক। খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। অন্যদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কৃষকদের আশঙ্কা, এবারের মৌসুমে আবাদে বড় ধরনের লোকসান হবে। মৌলভীবাজারের মনু নদীর পানি চাঁদনী ঘাট পয়েন্টে বিপদসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগরের উজিরপুর এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। কমলগঞ্জেও ঢলের পানি ঢুকে কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 38,530 হেক্টর জমির আউশ ধান। পার্বত্য অঞ্চলেও দুর্যোগের প্রভাব অব্যাহত রয়েছে। রাঙামাটিতে 7 উপজেলায় গত কয়েকদিনে 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 40টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 4,000-এর বেশি মানুষ। সাজেকে 2 দিন ধরে আটকা পড়া 561 জন পর্যটকের মধ্যে শুক্রবার আরও 311 জন গন্তব্যে ফিরে গেছেন। তবে শতাধিক পর্যটক এখনও সাজেকে আটকা রয়েছেন। বান্দরবানে পানি কিছুটা কমলেও সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে পৌর এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অন্তত 5,000 মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কক্সবাজারে। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যু হয়েছে। পেকুয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ চলছে। উপজেলা আসলে তো আপনারা জানেন গত 1 সপ্তাহ ধরে প্রতিদিনই অতি মাত্রায় বৃষ্টি হচ্ছে। এই কারণে রামুর প্রায় সবগুলোই এনে বন্যায় আক্রান্ত। পটুয়াখালী ও বরগুনাতেও ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙনের আশঙ্কা। বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো জেলে। বরগুনার উপকূলে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 2 জেলে। হঠাৎ করে সাগরে আবহাওয়া খারাপ হয়ে গেলে আইতে আইতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বঙ্গোপসাগরের জাল ভাই, ঠিক আছে, এই বাধাঘাট নিয়ে আমরা ওই কোম্পানিরে আমরা বুঝ দিতে পারি না।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতেও টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে উপজেলার ৭টি ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তমরদ্দি, সুখচর, জাহাজমারা ও নলচিরা সহ বিভিন্ন এলাকায় বসতঘর, রাস্তাঘাট, মাছের ঘের ও কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপ সহ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একাধিক চরাঞ্চল। ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রশাসনের ১১টি পৃথক টিম জরুরি খাদ্য সহায়তা নিয়ে কাজ করছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে কমতে শুরু করেছে 5টি নদীর পানি। বৃষ্টিপাত কমার সাথে সাথে নদীর পানিও কমে গিয়ে আকস্মিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। 5টা নদীর 9টা পানি সমতল স্টেশন বর্তমানে বিপদসীমার উপর অবস্থান করছে। এই নদীগুলো হলো আমার মূলত বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু খোয়াই নদী এবং সেই সাথে কুশিয়ারা নদী 2টা পয়েন্টে বর্তমানে বিপদসীমার উপরে অবস্থান করছে। পানি সামগ্রিকভাবে পানি সমতল হ্রাস পেয়েছে, যদিও এখন ওইসব অঞ্চলে এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে যে আমরা যে তথ্য পেয়েছি যে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে এসেছে। শামসুল আরেফিন, এখন। প্রধানমন্ত্রী চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেয়া হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে চেষ্টা করছে। মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে একসাথে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। একটানা প্রবল বৃষ্টি, ভূমিধস ও জড়ো হাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। বৃষ্টিতে প্লাবিত রাস্তাঘাট, স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা। অন্তত 5টি রাজ্যে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ, বাড়ছে ভূমিধসের আশঙ্কাও। উত্তরাখণ্ডে জারি আছে রেড অ্যালার্ট। এছাড়াও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশে। এদিকে শক্তিশালী টাইফুন ব্যাভির জেরে ফিলিপিন্সে ভূমিধসে 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও টাইফুন মোকাবিলায় চীন, তাইওয়ান ও জাপানে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। যেখানে সেখানে উল্টে আছে গাড়ি, অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে পানিতে। আবার কোথাও ভূমিধসে ধসে গেছে বাঁধ, উপড়ে গেছে গাছ, প্লাবিত আবাসিক অঞ্চলও। 3-4 দিনের টানা বৃষ্টির পর ভারতের অন্তত 5 রাজ্যের এখন এই একই পরিস্থিতি। এর মধ্যে উত্তরাখণ্ডে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে উত্তরপ্রদেশে। ভারত শাসিত জম্মু কাশ্মীর, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। মৌসুমী ঝোড়ো হওয়া, ভূমিধস ও বর্ষার তাণ্ডবে দেশজুড়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে একটানা বৃষ্টির আশঙ্কা এখনও বাদ দেওয়া যাচ্ছে না। বাড়ছে ভূমিধসের আশঙ্কাও। মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বাই, গোয়া এবং গুজরাটে অব্যাহত আছে ভারী বৃষ্টিপাত। সুরাট ও মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এদিকে ঘন্টায় 162 থেকে 200 কিলোমিটার বেগে পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। মূল ভূখণ্ডে আঘাত না হানলেও শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত দ্বীপটির উত্তর ও মধ্যাঞ্চলে মারাত্মক প্রভাব ফেলবে এই সুপার টাইফুন। ভারী বর্ষণের পাশাপাশি দেখা দিতে পারে আকস্মিক বন্যা। এছাড়া শক্তিশালী টাইফুন বাভির প্রভাবে ফিলিপিন্সে ভূমিধসে প্রাণ গেছে বেশ কয়েকজনের। উত্তর তাইওয়ানের পাহাড়ি এলাকায় 1 মিটার বা প্রায় 3.3 ফুট পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। হাজারেরও বেশি মানুষকে নিরাপদের আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রায় 30,000 সামরিক সদস্যকে। এছাড়াও সাময়িকভাবে বন্ধ আছে বিমান চলাচল এবং স্কুল ও অফিস ছুটি ঘোষণা করেছে প্রশাসন। টাইফুন বাভির কারণে জরুরি সতর্কতা জারি আছে পূর্ব এশিয়ার আরও 2 দেশ, জাপান এবং চীনেও। এর মধ্যে জাপানের ওয়াকিনাওয়ার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়াও প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন পূর্ব চীনের ফুজিয়ানা প্রদেশের বাসিন্দারা।
সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। ম্যাচের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তা বলেছেন, টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে তার দল। অন্যদিকে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়াও জানিয়েছেন, সবাই তাদের আন্ডারডগ ভাবলেও সেমিফাইনালে ওঠার সামর্থ্য রয়েছে তাদের। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। 48 দলের চলতি বিশ্বকাপে একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি স্পেন। একের পর এক জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুর্দান্ত ছন্দে থাকা স্প্যানিশদের প্রতিপক্ষ বেলজিয়াম। বল দখলে আধিপত্য, শক্তিশালী রক্ষণ এবং কার্যকর আক্রমণভাগ সব মিলিয়ে এবারের বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে স্পেন। তবে এখনই সন্তুষ্টি জানাচ্ছেন না দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে বেলজিয়াম ম্যাচেই সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে তাদের। আগামীকালের ম্যাচই হবে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। বেলজিয়াম খুবই শক্তিশালী দল। তাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা ইউরোপের বড় বড় ক্লাবে নিয়মিত শিরোপা জিতেছে, তাই এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। স্পেনের সবচেয়ে বড় তারকা হিসেবে বিশ্বকাপে এসেছিলেন লামিনে ইয়ামাল। তবে 18 বছর বয়সী এই উইঙ্গার এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন, যা নিয়ে চিন্তিত নন ফুয়েন্তে। ইয়ামাল আক্রমণে অবশ্যই নিজের সামর্থ্য দেখাবে, তবে আমাদের দলের সবচেয়ে বড় শক্তি কোনো একক খেলোয়াড় নয়, বরং দলগত পারফরমেন্স। গত 15-20 বছর ধরেই স্পেনের পরিচয় দলীয় ফুটবল। এবার আমরা আরো শক্তিশালী রক্ষণ করেছি, এখন পর্যন্ত কোনো গোলও খাইনি। অন্যদিকে স্পেনকে সময় করলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না বেলজিয়াম। টুর্নামেন্টে অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েই মাঠে নামবে তারা। গোলের সুযোগ তৈরি এবং আক্রমণাত্মক ফুটবলে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেছেন কোচ রুডি গার্সিয়া। আমাদের খুব ভালো একটি দল রয়েছে, আমরা গোল করতে জানি। বিশ্বকাপে আমাদের আক্রমণ ভাগ অন্যতম সেরা এবং সবচেয়ে বেশি গোলের সুযোগও আমরা তৈরি করেছি। সবাই হয়তো ভাবছে আমরা বিদায় নেব, কিন্তু আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখি সেমিফাইনালে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। একদিকে স্পেনের দুর্দান্ত রক্ষণ, অন্যদিকে বেলজিয়ামের বিধ্বংসী আক্রমণ ভাগ। দুই ভিন্ন শক্তির লড়াইয়ে জমজমাট এক কোয়ার্টার ফাইনালের অপেক্ষায় ফুটবল বিশ্ব। জয়ী দল পাবে সেমিফাইনালে ফ্রান্সকে মোকাবিলার টিকিট। আসাদুজ্জামান লিটন, এখন। বিশ্বকাপে টানা 6 ম্যাচ অপরাজিত থেকে রক্ষণকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে টিম স্পেন। টানা 6 ম্যাচ খেলেও এখনও গোল হজম করেনি স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। একের পর এক ক্লিন শিটে গড়ে তুলেছেন বিশ্বকাপের নতুন ইতিহাস। প্রতিপক্ষের আক্রমণকে কোয়ার্টার ফাইনালে আরও একবার থামিয়ে বিশ্বকাপের সোনালী ট্রফিটা কি নিজেদের করে নিতে পারবে রোহারা? স্পেনের শক্তিমত্তা নিয়ে বিস্তারিত থাকছে ফারহান ইহসানের প্রতিবেদনে। 2026 বিশ্বকাপে যেন অপ্রতিরোধ্য স্পেন। টানা 6 ম্যাচ খেলেও এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর এই দুর্দান্ত রক্ষণই গড়েছে নতুন বিশ্বকাপের ইতিহাস। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে স্পেনের আত্মবিশ্বাস তাই তুঙ্গে। দলটির গোলরক্ষক উনাই সিমন টানা 560 মিনিটেরও বেশি সময় গোল না খেয়ে বিশ্বকাপে করেছেন নতুন রেকর্ড। তবে এই কৃতিত্ব তার নিজের নয়, পুরো দলের বলে মনে করেন তিনি। 2022 বিশ্বকাপে শেষ 16 পর থেকে 2026 বিশ্বকাপে গ্রুপ পর্বে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে এবং নকআউট পর্বে অস্ট্রিয়া ও পর্তুগালের বিপক্ষে কোনো গোল খাননি সিমন। দুর্দান্ত এই ফর্মের কারণে তার সামনে সুবর্ণ সুযোগ এবারের আসরে গোল্ডেন গ্লাভস জেতার। এবার স্পেনের রক্ষণ এতটাই সংগঠিত যে প্রতিপক্ষ খুব কমই গোলমুখে সুযোগ তৈরি করতে পেরেছে। গ্রুপ পর্ব থেকে শেষ 16 প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের আক্রমণ কার্যকরভাবে আটকে দিয়েছে লুইস দি লা ফুয়েন্তের শিষ্যরা। রক্ষণ ভাগে 19 বছর বয়সী পাও কুবার্সির পরিণত পারফরমেন্স, আইমেরিক লাপোর্তের অভিজ্ঞতা, সঙ্গে রদ্রিগো কোরেয়া ও পেদ্রো পোরোর সমন্বয়ে গড়ে উঠেছে এক দুর্ভেদ্য দেয়াল। শুধু রক্ষণ নয়, সামনে থাকা খেলোয়াড়রাও হাই প্রেসিং এর মাধ্যমে প্রতিপক্ষকে তৈরি করতে দিচ্ছেন না কোনো সুযোগ। বিশ্বকাপ জয়ের পথে স্পেনের সবচেয়ে বড় শক্তি এখন এই ভারসাম্যপূর্ণ দলগত রক্ষণ। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের আক্রমণ ভাগকে আটকে দিয়ে স্পেন কি ধরে রাখতে পারবে তাদের গোল না খাওয়ার রেকর্ড? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। ফারহান ইহসান, এখন। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা ব্রুনো গিমারেস, ফুটবল বিশ্বের পরিচিত মুখেরা চলতি বিশ্বকাপে পেনাল্টি মিস করে জন্ম দিয়েছেন বিব্রতকর এক রেকর্ডের।
একই বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড হয়ে গেছে চলতি বিশ্বকাপের 7 ম্যাচ বাকি থাকতেই। পরিসংখ্যানের পাতা থেকে আরও জানাচ্ছেন জুবের আহমেদ। ফুটবলে গোল করার সহজ উপায় পেনাল্টি। পরিসংখ্যান বলছে পেনাল্টি থেকে গোলের সম্ভাবনা ৭৯%, যা প্রত্যাশিত গোল বিবেচনায় সর্বোচ্চ। তবে এমন সহজ সুযোগও একের পর এক ফসকে গেছে এবারের বিশ্বকাপে। শুটআউট সহ বিবেচনায় এখন পর্যন্ত বিশ্বকাপে নেওয়া হয়েছে 59টি স্পট কিক, সেখান থেকে গোল হয়েছে 39টি। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপে এখন পর্যন্ত পেনাল্টি গোল দেওয়ার হার 66.1%, যা ফুটবল বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে সর্বনিম্ন। তবে এই চিত্র কেবল চলতি বছরের না। 2014 সাল থেকে প্রতি আসরে পেনাল্টি কনভার্সন রেট কমেছে বিশ্বকাপে। ব্রাজিল বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল ছিল 77.6%, পরের আসরগুলোতে তা কমে হয়েছে 70.6, 67.2 এবং 66.1%। বিশ্লেষকদের মতে ফুটবলের ডেটা বিশ্লেষণ অনেক বেশি সহজ হওয়ায় মূলত গোলরক্ষকদের পেনাল্টি ফিরিয়ে দেয়া এখন অনেকটাই সহজ। 1966 এবং 70 বিশ্বকাপে 13 পেনাল্টির সবই গোল হলেও দিনে দিনে সেই হার কমে আসছে। এর পেছনে মূলত কাজ করছে পেনাল্টি নিয়ে কোচিং প্যানেলের বাড়তি পরিকল্পনা। এমনকি পেনাল্টির আগে একটু থেমে গোলরক্ষকদের বিভ্রান্ত করার কৌশলও কাজে লাগছে না। প্রাপ্ত ডেটা বলছে এবারে বিশ্বকাপে পেনাল্টিতে থামলে সেখান থেকে গোলের সম্ভাবনা মোটে 57%, আর সরাসরি শটে গোলের সম্ভাবনা 68%। 2022 বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ 21 পেনাল্টি মিসের রেকর্ড আছে। তা থেকে অল্প দূরত্ব থাকলেও সেই রেকর্ড ভেঙে যেতে পারে এই বিশ্বকাপেই। জুবায়ের আহমেদ, এখন সন্ধ্যায় সময় হলো একটি বিরতি। ফিরছে একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ ও গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দল বলছে স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। আর বিএনপি বলছে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। মিয়া আমিরুলের প্রতিবেদন। ফ্যাসিবাদের তকমা মাথায় নিয়ে 2024-এর 5 আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী সরকারের। এরই মধ্যে কেটেছে প্রায় 2 বছর। বাজে 2025-এর 12ই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। দলীয় প্রধানসহ বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশের বাইরে। গুটি কয়েক দেশে থাকলেও তাদের একটা বড় অংশ কারাগারে, কেউ কেউ আবার এখনও পলাতক। দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় গত 2 বছর বিভিন্নভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও চলেছে ধরপাকড়। এরই মধ্যে 2026-এর 8 এপ্রিল সংসদে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে আসার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করছে সরকারের বিভিন্ন মন্ত্রী। এমন অবস্থায় চলতি বছরের অক্টোবর নাগাদ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে রাজনৈতিক মহলে। ভোটে দলীয় প্রতীক না থাকায় প্রার্থিতার শর্ত পূরণ করা যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এতে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলীয় পরিচয়ের বাইরে আওয়ামী সমর্থিত যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যার সাথে সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দলের নেতৃবৃন্দ বলছে স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা জরুরি। জাতীয় নির্বাচনে কিছু সমস্যা ত্রুটি বিচ্যুতি ছিল নির্বাচন কমিশনের, এগুলোর আলোকে নেক্সট স্থানীয় নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর সাথে অথবা এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার আছেন, চিন্তাশীল যা ব্যক্তি যারা আছেন, সবার সাথে একটু আলোচনা হওয়া উচিত। ফেসিবাদের সাথে সম্পৃক্ত কারো বাংলাদেশের এই ধরনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। স্থানীয় নির্বাচনে তারা স্পেসটা করে দেয়, তাহলে কিন্তু এটার মধ্যে দিয়ে একটা স্থায়ী পুনর্বাসন হবে। সো এই জায়গায় আমরা চাই যে বিএনপি এতদিনের যে নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তাদের সেটা মাথায় থাকবে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি বলছে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখবে সরকার। তারা আওয়ামী আমলে এলাকায় নানা ধরনের যদি কুকীর্তির সাথে, অপকর্মের সাথে জড়িত থাকেন, তাহলে নিশ্চয়ই সেটি আইনের আওতায় আসতে হবে এবং তারা নিঃসন্দেহে একটা নির্বাচনের বৈধ পরিবেশের জন্য তারা যে প্রতিযোগিতা করবেন, এই প্রতিযোগিতা করা
আইনত উচিত নয় বলে আমি মনে করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচন কমিশনকে প্রার্থীর যোগ্যতা দেখতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের যে কেউ ভোটে অংশ নিতে পারবে। কমিশন দেবে তার যোগ্যতা আছে কিনা, কাজে এখানে তো এটা মুখ্য বিষয় আসতেই পারে না। এখন প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগের একজন লোক ইলেকশন করতে পারবে কিনা। তার যদি যোগ্যতা থাকে তো ইলেকশন সে করবে, এটা আটকানোর কোনো সুযোগ এখন পর্যন্ত নাই। এই বিশ্লেষক মনে করেন, স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক না থাকলেও ভোট দলীয় প্রভাবমুক্ত নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে। দলীয়ভাবে না করা হলেও এটা দলীয়ভাবে হবে, এইটা কেউ ঠেকাতে পারবে না। বাইরের থেকে লোকের সে তো দাঁড়াবে না, লোকাল লোকেরাই তো দাঁড়াবে। তারা এতদিন কোন রাজনীতির সঙ্গে ছিল, তারা রাজনীতি একদম আমি কোনোদিন রাজনীতি করি না, আমি যে পট করে ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে গেলাম তাই কি হয়? তা তো হবে না। স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার পাশাপাশি ইসি যথাযথ পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। ইলেকশন কমিশনের যে যাদের তত্ত্বাবধানে নির্বাচনটা হবে তারা কঠিনভাবে করতে হবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা মূলত একটি প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা মামলার রায় কার্যকর করাই হবে রাষ্ট্রের প্রথম দায়িত্ব। বিকেলে রাজধানীর কাকরাইলে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার বিচার কার্যকর হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হলে দেশের জনগণ তা প্রতিহত করতে প্রস্তুত বলে মন্তব্য করেন সংসদের বিরোধী দলীয় নেতা। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের পাশাপাশি দেশের কিছু গণমাধ্যমেও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। এই পর্যায়ে থাকছে বাজার দর পরিস্থিতির খবর। বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারেও সবজির পাশাপাশি বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবজির ধরন অনুযায়ী দাম বেড়েছে 20 থেকে 30 টাকা করে। এছাড়া মধ্যবিত্তের আমিষ মুরগি ও ডিমের দামেও নেই স্বস্তি, যেখানে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ডিমের ডজনেরও দাম বেড়েছে 12 টাকা। কয়েকটি বাজার ঘুরে আরও জানাচ্ছেন রাব্বি আল রাহিদ। এটা কোনো খাল নয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। তবে ঢেউয়ের স্রোতে এখন সেখানে ছোট ছোট ডিঙি নৌকা চলার পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রেতাদের পাশাপাশি ভোগান্তির শিকার বিক্রেতারাও। ছাদ পরে জায়গা ভেঙে ভেঙে রিপেয়ারিং করতে পারে না, ওই জোড়াতালি দিয়ে একটু ঠিক করে যায়। এইটা নতুন করতে অনেক পয়সা লাগে, হাজার হাজার কোটি টাকা লাগবে এই মার্কেট করতে। এমন পরিস্থিতিতে ছুটির দিনে দোকানের সংখ্যা কমেছে, ফলে সুযোগ বুঝে বাকি ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন চড়া দামে। এমন আক্ষেপের সুর ক্রেতাদের মুখে। যা কিনছি তার মোটামুটি ম্যাক্সিমাম জিনিসপত্র ডাবল, আর দ্রব্যমূল্যের যে দাম, আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের জন্য খুবই কঠিন। শুরু হয়েছে বৃষ্টি, এখনই কাঁচামরিচ নাই, তাহলে এক সপ্তাহ পরে তো কাঁচামরিচ পাওয়াই যাবে না, সোনারঙের মতন হয়ে যাবে এটা কাঁচামরিচ। তবে অনেক ব্যবসায়ী সবজির দাম বৃদ্ধির কথা অস্বীকার করেছেন, আবার অনেকেই দাম বাড়ার কারণ হিসেবে বৃষ্টিকে দায়ী করছেন। কারওয়ান বাজারের পাশাপাশি রাজধানীর অন্যান্য বাজারগুলোর চিত্রও একই। তরকারির দাম একটু কম ছিল, বৃষ্টি বাদলের কারণে একটু দাম বাড়ছে। চিনি গুঁড়া, পোলাও চাল দাম বাড়ছে, রাইস ব্যান তেল দাম বাড়ছে, সরষের তেল। যেখানে পটল 40 টাকা, করলা 50 টাকা, পেঁপে 40 টাকা, ঢেঁড়স 30 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা ও বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়, বৃষ্টির প্রভাব পড়েছে মাছ, মুরগি ও ডিমের উপরও, যেখানে প্রকার ও ওজন ভেদে বেড়েছে মাছের দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে 190 টাকা। এছাড়া ডিমের দাম বেড়েছে ডজনে 12 টাকা। এখন বর্তমানে দাম বেশি হলো চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, আইর মাছ, এগুলির দাম অনেক বেশি। গত 10-12 টাকা ছিল, 170 টাকা ছিল। গেছে সপ্তাহে 90 টাকা লাস্ট ব্রয়লার উঠছে। আজকে আবার এই সপ্তাহে আবার 5 টাকা কমে গেছে, 85-80 চলতেছে বাজার। তবে চাল ডালের বাজারে তেমন প্রভাব পড়েনি। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকায়। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা। এখন সন্ধ্যার সময় হলো আরেকটি বিরতি। ফিরছি একটু পর।
বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। নেতাকর্মীদের এমন কোনো সুবিধা দেয়া হবে না যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মন্তব্য করেছেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে তিনি একথা বলেন। এ সময় সরকারি দপ্তর বা উন্নয়ন প্রকল্পে কোনো দলীয় সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। অপরাধী আমাদের কাছে একজন অপরাধী। আমরা সে যত দলের যত বড় নেতাই হোক না কেন, আমাদের কাছে তার পরিচয় একজন অপরাধী। দল করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দল করতে হলে তার জায়গায় কমিটেড থাকতে হবে। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সুতরাং তার জায়গা খালি হয়েছে, আমি সেই জায়গায় বসে গেলাম, এইটা কিন্তু ভুল ধারণা নিয়ে আপনারা আগামী এরকম একটি ধারণা করবেন না। বাংলাদেশে নতুন করে জঙ্গি নাটক শুরু হয়েছে এবং এর মাধ্যমেই এদেশের মাদ্রাসা ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠন করার আহ্বানও জানান তিনি। এছাড়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় ভারতের রাজনীতিকদের আগ্রাসী মন্তব্যের তীব্র সমালোচনাও করেন নায়েবে আমির। সভা শেষে পল্টনে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোন সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমে এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমার এই সরকার জঙ্গি নাটক শুরু করেছে। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহু বুক ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু খবরদার যিনি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, প্রয়োজন আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন সন্ধ্যা নিচ্ছে আরেকটি বিরতি। ফিরছি একটু পর। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যার সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুলতানা স্বর্ণা। থাকছে দেশের বাইরের খবর। ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের দিনও ইরানের পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও হামলার দায় অস্বীকার করে ওয়াশিংটন জানিয়েছে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তারা। জবাবে বাহরাইন, কাতার, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণের দাবি করেছে তেহরান। সামনে আরও কঠিন আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এদিকে পাল্টা হামলা ছাপিয়ে ওয়াশিংটন তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে তৎপরতা শুরু করেছে মধ্যস্থকারীরা। আরও জানাচ্ছেন জোহানারা ভুইয়া। কথা ছিল ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর ইরান শান্তি চুক্তি ইস্যুতে পাকিস্তানে বৈঠকে বসবে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। তবে দাফন সম্পন্ন হওয়ার দুদিন আগেই ফের ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে এমন অভিযোগ এনে দেশটির কয়েকটি শহরে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশের পারমাণবিক স্থাপনার পাশে দক্ষিণাঞ্চলে বিকট বিস্ফোরণ হয়েছে বলে দাবি তেহরানের। এরই মধ্যে ইরানের সঙ্গে সব চুক্তির অবসান হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানে এই হামলার কথা অস্বীকার করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তি চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বৃহস্পতিবার বাহরাইন, কুয়েত, কাতারে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা করেছে তেহরান। 10টি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে দিয়েছে জর্ডানের মার্কিন কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটি। পরবর্তীতে ইরানে হামলা হলে এর জবাব আরও কঠিন হবে বলে হুঁশিয়ারি দেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়, কেবলমাত্র ইরানের সিদ্ধান্তে খুলবে হরমুজ প্রণালী। এ পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র পাল্টা হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
right? A return to diplomacy is urgently needed for the sake of stability in the region, for the sake of global stability. এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল মার্চ থেকে দেশটির আইডিএফ এর হামলায় নিহত হয়েছে অন্তত ৪৩০০ মানুষ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। আর এর মধ্যে দিয়ে শেষ করছে এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।